আজ আমরা শিখবো হচ্ছে কিভাবে ওয়েবসাইট হ্যাক হয় এবং হ্যাকার কেন আপনার এই ওয়েবসাইট হ্যাক করে থাকে বা কিভাবে হ্যাক করার প্রচেষ্টা চালিয়ে থাকে বা হ্যাক করতে চায়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আজকের দিনে একটি ওয়েবসাইট প্রত্যেকটি ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা প্রফেশনাল ভাবে ওয়েবসাইট তৈরি করে বা ব্লগিং করে তাদের কথা না হয় বাদই দিলাম, আপনি যে কোনো পেশার মধ্যে থাকুন না কেন ওয়েবসাইট থাকাটা আজকের অত্যাবশ্যক হয়ে পড়েছে। যেখানে প্রতিনিয়ত এত ওয়েবসাইট বেড়ে চলেছে সেখানে সিকিউরিটির চাহিদা অনেক বেড়ে গেছে। খবরে বা অনলাইনে আমরা প্রতিনিয়ত জানতে পারি যে অমুক হ্যাকার অমুক ওয়েবসাইট হ্যাক করেছে, এরকম নিউজের সংখ্যা কিন্তু অগণিত। অনেকে ওয়েবসাইট তো বানিয়েও ফেলে কিন্তু সিকিউরিটির মামলায় প্রায়ই অবহেলা প্রদর্শন করে থাকে, আর এই জন্যই মূলত আমাদের ওয়েবসাইটগুলো হ্যাক হয়ে যায় এবং তাদেরকে যারা নিজেরা হ্যাক করে তারা নিজেদেরকে হ্যাকার দাবি করে। এখন কথা হচ্ছে এই ওয়েবসাইটগুলো হ্যাক হয় কিভাবে, চলো সেটা নিয়ে একটু কথা বলা যায়। সত্যি বলতে বেশিরভাগ ওয়েবসাইট আনারি হ্যাকার বা মনে করেন যে যারা নতুন হ্যাকিং শিখছে, অর্থাৎ এখনো এতটা দক্ষতা নেই, বা স্ক্রিপ্ট কিডিং অর্থাৎ যেটার মাধ্যমে হচ্ছে বলতে পারেন যে যাদের প্রোগ্রামিং বা হ্যাকিং এর উপর বিশেষ জ্ঞান নেই বা অন্যের কোড ব্যবহার করে হ্যাকিং এর চেষ্টা করে, তারা মূলত এই ওয়েবসাইটগুলো বেশিরভাগ ক্ষেত্রে হ্যাক করে থাকে। তো অনেক হ্যাকার কিন্তু শুধুমাত্র তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য ওয়েবসাইট হ্যাক করে থাকে। এখানে হ্যাকার বলতে অবশ্যই ব্ল্যাক হ্যাট বা যারা আমাদের অনৈতিক হ্যাকার থাকে তাদের কথা বলছি। তো অনেক সময় তো আপনি আপনার নিজের ভুলের কারণে আপনার যে ওয়েবসাইট থাকে সেটা আপনি হ্যাকারদের জন্য উন্মুক্ত করে রাখেন। এই যেমন ধরুন, আপনি হয়তো এমন কোনো লিঙ্ক গুগলের কাছে ইন্ডেক্সে করে ফেলেছেন যেটা ইন্ডেক্স করা মোটেও ঠিক নয়। ধরুন আপনার সাইটে একটি সিকিউর এবং লুকায়িত লগ ইন পেজ লিঙ্ক রয়েছে যেখানে প্রবেশ করে আপনি সাইট লগ ইন করেন। এখন ধরুন ওই পেজটি গুগল সার্চ রেজাল্টে ইন্ডেক্স করলেই আপনার হ্যাকার খুব সহজে সেটা পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে হবে কি, গুগল সার্চ করার মাধ্যমে সেই সাইটের লগ ইন পেজ সে পেয়ে যাবে এবং সেখানে অ্যাটাক করতে পারার মাধ্যমে সে অ্যাক্সেসগুলো নেওয়ার চেষ্টা করবে। তো প্রফেশনাল ভাবে ওয়েবসাইট হ্যাকিং করার ক্ষেত্রে হ্যাকার অবশ্যই সাইটটা সম্পর্কে জ্ঞান অর্জন করে থাকে, যেটা আমরা গত ক্লাসগুলোতে বলেছিলাম ফুটপ্রিন্টিং সম্পর্কে। অর্থাৎ আপনি কোন সাইটের কোন থিম ব্যবহার করেছেন, কোন সফটওয়্যার দিয়ে আপনি সাইটটি বিল্ড করেছেন বা কোন প্লাগইনগুলো আপনি ব্যবহার করেছেন, সেগুলো কিন্তু ডিটেলস তিনি পেয়ে যাবেন যিনি হ্যাক করতে যাচ্ছেন। তো একজন হ্যাকার আপনার সেই সাইটের যে ডেটাগুলো থাকে সেগুলো একত্রিত করে এবং আপনার প্রত্যেকটি সফটওয়্যার, প্লাগইন, থিম ইত্যাদির বিভিন্ন ধরনের যে ভার্সন সেগুলো চেক করে দেখে, সেগুলোতে ত্রুটি খোঁজার চেষ্টা করে। এবং যদি আপনি পুরাতন কোনো ভার্সন, থিম বা প্লাগইন ব্যবহার করে থাকেন তবে হ্যাকার গুগল করে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করে এবং সেগুলোতে কি ত্রুটি ছিল সেগুলোর মাধ্যমে হ্যাক করা যাবে কিনা এবং সেই সাইটগুলোকে আপনার হ্যাক করার জন্য আপনি সেই টার্গেট করা যাবে কিনা। অর্থাৎ অনেকটা সময় যদি আপনার লাগে তো সেই ক্ষেত্রেও কিন্তু হ্যাকার স্টাডি করার মাধ্যমে সেই ওয়েবসাইটে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে চাইলে সেই সাইটগুলোকে হ্যাক করতে পারে। তো বুঝতেই পারছেন যে একজন হ্যাকারের জন্য একটা ওয়েবসাইট হ্যাক করা কিন্তু ততটা সহজ হবে যতটা আপনি আপনার ওয়েবসাইটের সিকিউরিটি যতটা কমিয়ে রাখবেন বা দুর্বল হিসেবে রাখবেন। তো এবার বলছি ওয়েবসাইট অ্যাকচুয়ালি হ্যাক হয় কিভাবে। তো দুনিয়ার সকল ওয়েবসাইটে মূলত দুইটি বিষয়ের উপর হ্যাক করা হয়। যেমন হচ্ছে প্রথমটি হচ্ছে আপনার লগ ইন ত্রুটি। তো মনে করেন যে আপনি আপনার লগ ইন করার ক্ষেত্রে হয়তো কমন টাইপ ইউজার নেম বা পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন, যেটার মাধ্যমে ব্রুট ফোর্স অ্যাটাক করার মাধ্যমে আপনাকে সহজে ক্র্যাক করা যেতে পারে। এখন আপনি যদি ইউজার নেম হিসেবে অ্যাডমিন বা রুট ইত্যাদি ব্যবহার করে থাকেন তাহলে আপনি বলুন যে একজন হ্যাকারের এগুলো হ্যাক করতে কেনই বা দেরি লাগবে বলুন। তো দ্বিতীয়ত যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েবসাইট হ্যাক হয় সফটওয়্যারের মাধ্যমে, যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি। তো কম্পিউটার অপারেটিং সিস্টেমের মতো ওয়েবসাইটের সকল অ্যাপ্লিকেশন বা প্লাগইনগুলোকে নিয়মিত আপডেট করে রাখতে হবে, ঠিক আছে, যেন আপনার সেই সিকিউরিটির যে প্যাচ অ্যাপ্লাইগুলো হয় সেগুলো যেন আপনার সিকিউরিটির ওয়েবসাইটকে বিল্ড আপ করে রাখে, অর্থাৎ ওয়েবসাইটের সিকিউরিটি বিল্ড আপ করে রাখে। এখন শুধু ওয়ার্ডপ্রেস আপডেট বা প্যাচ করলে কিন্তু হবে না, সাথে আপনার সাইটে যে ইউজ করা থিম, প্লাগইন সমস্ত কিছু কিন্তু আপনার আপডেট রাখতে হবে, আপনার বেসিক সিকিউরিটি প্র্যাকটিসগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে হ্যাকার কেন ওয়েবসাইট হ্যাক করে থাকে। তো ওয়েবসাইট হ্যাক হওয়া বা ওয়েবসাইটে হ্যাক করা কিন্তু অনেক কমন ব্যাপার। আর যেটা একটু আগে বললাম যে খবরের কাগজগুলোতে এগুলো মূলত জীবন্ত সাক্ষী। আমরা অনেক সময় দেখি যে আমাদের বাংলাদেশি হ্যাকাররা অন্য একটা দেশে বা অন্য একটা দেশের বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেগুলো দুর্বল ওয়েবসাইট থাকে সেগুলোতে তারা সাইবার হামলা চালাইছে। তো এরকম কিন্তু ব্যাপারগুলো ঘটে থাকে অহরহ, ঠিক আছে। তো এগুলো দেখে আমরা অনেকে মনে মনে ভাবি যে আমরা তাহলে আমরা হ্যাকিং শিখবো বা নিজেরা হ্যাকার হবো। তো যাই হোক, হ্যাক করা হতে পারে আপনার র্যান্ডম ভাবে, বা হ্যাক হতে পারে বিজনেস আপনাকে পিছনে ফেলার জন্য, বা আপনার হ্যাক হতে পারে কোনো কাস্টমার ডিটেলস তৈরি করার জন্য। তো আমরা অনেক সময় দেখি যে হ্যাকাররা হ্যাক করার পর বিভিন্ন ধরনের ওয়েবসাইটে লিঙ্ক দেয় যে দেখুন এই ওয়েবসাইটগুলো হ্যাক করা হয়েছে। তো আপনারা যখন ঢুকেন তখন দেখেন যে ওখানে সার্ভার ডাউন দেখাচ্ছে, তা অর্থাৎ আপনার এখানে দেখা যায় ইরর, তারপর হচ্ছে আপনার 505 404 ইরর এরকম দেখায়। তো এই ব্যাপারগুলো হচ্ছে মূলত আপনার হ্যাকিং যেগুলো হয় সেগুলো হচ্ছে আপনার বিজনেস ডাউন করার জন্য করা হয়, বা যে ডিডোস অ্যাটাকগুলো হয় সেগুলো ডিডোস অ্যাটাক করে সেই সাইটগুলো ডাউন করে দেওয়া হয়, যেন আপনার যে ভিজিটররা থাকে সেগুলো যেন সেই ভিজিটররা ওই সাইটগুলো অ্যাক্সেস না করতে পারে। এখন কথা হচ্ছে যে এই যে শুধুমাত্র সিম্পলি আমরা যে হ্যাকিং গুলো করলাম বা সার্ভার ডাউন করে দিলাম কিছু সময়ের জন্য, তো সেই ক্ষেত্রে আমাদের কি লাভ হচ্ছে, ঠিক আছে, একজন হ্যাকারের এখানে কি লাভ হচ্ছে। তো এখন ছোট আর সাধারণ ওয়েব ব্লগ কেন আপনারা একজন হ্যাকার হ্যাক করতে যাবেন বলুন। তো সেই ক্ষেত্রে আমরা কিছু কারণ চলুন এটা জেনে আসা যাক। তো ওয়েবসাইট হ্যাক করার পেছনে হ্যাকারদের প্রথম যে কারণ সেটা হচ্ছে মূলত রিফ্রেশমেন্ট।
তো ডিফেসমেন্টটা কি সেটা একটু বুঝে বলছি। ডিফেসমেন্টটা হচ্ছে মূলত আমরা যখন দেখি যে বিভিন্ন ধরনের হ্যাকিং গ্রুপ থাকে, আমি বাংলাদেশের কিছু হ্যাকিং গ্রুপের নাম নিচ্ছি না, আপনারা নিজেরাই বুঝে নেবেন। যাই হোক, তারা চায় যে নিজেদের একটা যে হ্যাকিং গ্রুপ আছে তারা যেন সেই নামটা মানুষের সামনে প্রকাশ পায়, মানুষ যেন বুঝতে পারে তারা কত বড় হ্যাকার হয়ে গেছে। তো এই যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু মূলত ডিফেসমেন্টের কারণে হয়ে থাকে। এটা একটু ভেঙে বলি। ওয়েবসাইট হ্যাক করার ক্ষেত্রে মূলত এই টাইপের হ্যাকিং সবচেয়ে বেশি আপনার দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো হ্যাকার কোনো ওয়েবসাইটকে যখন হ্যাক করে হোম পেজে নিজেদের ছবি বা সংগঠনের ছবি ঝুলিয়ে দেয়। এদের প্রধান উদ্দেশ্য হয় মূলত বিশেষ করে নিজের নাম বা হ্যাকিং গ্রুপের নাম প্রসার বিস্তার করানো। তারা দেখাতে চায় ওই নামের কোনো একটি হ্যাকিং গ্রুপ আছে, এবং এই টাইপের হ্যাকিং করে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফ্রিতে নিজের যে কোনো কিছু ফ্রি আউট অ্যাডভার্টাইজিং করা যায়। তো ধরুন কোনো একটি সাইটে দিনে 20,000 পেজ ভিউ হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি ওই সাইটের প্রত্যেকটা লিঙ্কে যদি হ্যাকার লাগানো পেজ শো করে, অর্থাৎ ধরুন দিস পেজ বা দিস সাইট ইজ হ্যাক টু বাই সাপোজ দিলাম আর কি একটা, ঠিক আছে, ধরে নেন দ্য টেক্সচার ভিডি। তো চিন্তা করে দেখতে কত বড় ফ্রি অ্যাড দেখানো যাচ্ছে। আমি দেখুন আপনাদের এখানে যেরকম ফ্রিতে শেখাচ্ছি সেরকম কিন্তু অনেকে সেই নিজেদের একটা পাবলিসিটি পেয়ে যাচ্ছে। তো ব্যাপারগুলো হচ্ছে এরকমই, ঠিক আছে? তো এটাকে মূলত বলা হয় হচ্ছে ডিফেসমেন্ট। তো হ্যাকিং এর জন্য এটা হচ্ছে বর্তমান সময় সবচেয়ে বেশি যে কারণে হ্যাক করা হয়ে থাকে সেটা হচ্ছে মূলত ডিফেসমেন্টের জন্যই হয়ে থাকে। তো তারপর আমরা যে কারণটা বলছি সেটা হচ্ছে কম্পিউটার পাওয়ার। অনেক হ্যাকার আপনার ওয়েবসাইটের জন্য আপনার সাইট হ্যাক করে না, তাদের আসল সাইটের উপর কোনো লেনাদেনা থাকে না, কিন্তু তারা জাস্ট আপনার সেই ওয়েবসাইটের যে সার্ভার বা সার্ভারের যে কম্পিউটার পাওয়ার ব্যবহার জন্য যে আপনার সাইট আপনার ইউজ করে থাকেন সেই সাইটটাকে তারা হ্যাক করে থাকে। আপনার সার্ভারের কম্পিউটিং পাওয়ার পেয়ে গেলে এক ঢিলে দুই পাখি মারা যাবে। এই যেমন ধরুন, একে তো ফ্রি কম্পিউটার পেয়ে গেল, এবং দ্বিতীয়ত হচ্ছে ওই কম্পিউটারে ইলেকট্রিসিটি বিল দেওয়ারও কোনো প্রয়োজন পড়ছে না, যেহেতু ওয়েব সার্ভার সাধারণ যে কোনো কম্পিউটারের মতোই হয়ে থাকে, তাই এতে যে কোনো টাস্ক পারফর্ম করানো সম্ভব। তবে হ্যাকার বিশেষ করে ডিজিটাল কারেন্সি মাইনিং করার জন্য কম্পিউটার পাওয়ার যে ব্যবহার সেটা করে থাকেন। এই যেমন ধরুন বিটকয়েন বা আলাদা যে কোনো ক্রিপ্টো কারেন্সি মাইনিং এর জন্য মূলত এই হ্যাকিংগুলো হয়ে থাকে। তো এবার আমরা কথা বলবো যে একজন হ্যাকার হ্যাকিং করার পিছনে বা ওয়েবসাইট হ্যাক করার পিছনে অন্যতম একটা কারণ আমি নিয়ে কথা বলছি। তো সেটা হচ্ছে মূলত ফিশিং পেজ। তো হয়তো আপনার সাইটে কোনো ইউজার ডাটা নেই সাপোজ, তো কিন্তু আপনার সেই হ্যাকার বা যে কোনো হ্যাকার আপনার সাইট হ্যাক করে ফেক পেজ ঝুলিয়ে দিতে পারে। সেই ফেক পেজ থেকে আপনার ধরুন ফেসবুকের মতো করে আপনার একটা গুগল লগ ইন পেজ সে তৈরি করে ফেললো, এবং সেই ইউজার বেশিরভাগ সময় এরকম পেজ দেখে প্রকাশক হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার সেম পেজটার মতো অন্য একজন হ্যাকার একটা ফিশিং পেজ তৈরি করতেছে, এবং আপনি যে কাস্টমার সার্ভিসগুলো দিয়ে থাকেন সেই সার্ভিসগুলো সে তার পেজে দিয়ে দিচ্ছে, এবং কিন্তু সেটা হচ্ছে ফিশিং পেজ। অর্থাৎ আপনার যারা কাস্টমার তারা কিন্তু আপনার পেজ ভেবে সেখানে তারা সে লগ ইন করবে, এবং সেটার মাধ্যমে ইউজারের ডিটেলসে চুরি করতে পারবে। তো বুঝতেই পারছেন এই যে ব্যাপারটা ঘটছে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইট বা আপনার যে প্রতিষ্ঠান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিষ্ঠানের নাম দুর্নাম হতে পারে, ঠিক আছে? তো এই যে কাজগুলো সেগুলো কিন্তু হ্যাকাররা করে থাকে। অবশ্যই এগুলো ভালো কাজ না এবং চেষ্টাও করবেন না, আমি জাস্ট বলে রাখতেছি যেন আপনারা জেনে রাখতে পারেন, ঠিক আছে? যাই হোক, তারপর আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত এসইও। এসইও শব্দটার সাথে আমরা মূলত অনেকেই পরিচিত, যেটাকে বলা হয় মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই এসইও এর মাধ্যমেও কিন্তু মূলত একজন হ্যাকার এই এসইও অ্যাটাক করে থাকেন। তো এই টাইপের অ্যাটাককে মূলত এসইও অ্যাটাক বলা হয় এই কারণ হচ্ছে যে বিশেষ করে যেরকম সার্চ ইঞ্জিন থাকে সেই সার্চ ইঞ্জিন থেকে আপনার হ্যাকার তার নিজের ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য আপনার সাইটকে হ্যাক করে ফেলে। হ্যাক করে সেখানে স্প্যাম পেজ তৈরি করবে, যেটাতে মূলত অসংখ্য ব্যাকলিঙ্ক থাকতে পারে, যেটা হ্যাকারকে সুবিধা প্রদান করবে। এসইও মানে হচ্ছে মূলত যেটা বললাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সাধারণত গুগল বা সার্চ ইঞ্জিনগুলো সেই সাইটগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকে যাদের লিঙ্ক সবচাইতে বেশি অন্যান্য সাইটগুলোতে থাকে। তো তাই হ্যাকাররা করে কি যে একের পর এক সাইট হ্যাক করতে থাকে, এবং সেই সাইটগুলোতে নিজের সাইট লিঙ্ক বসিয়ে ব্যাকলিঙ্ক নিয়ে থাকে। তো এসইও বুঝতে আমরা যেরকম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বুঝে থাকি, তো এর মাধ্যমেও কিন্তু মূলত হ্যাকাররা হ্যাক করে থাকেন, যেটাকে বলা হচ্ছে, যেটা বললাম যে এসইও অ্যাটাক। তো আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছেন। তো আসলে আমরা পরবর্তী আরেকটা টপিক নিয়ে কথা বলি, যেটা হচ্ছে যে স্প্যামিং। তো স্প্যামিং এর মাধ্যমেও কিন্তু মূলত আপনার ওয়েবসাইটগুলো হ্যাক করে থাকে হ্যাকাররা। তো এর মাধ্যমে লাভটা কি হচ্ছে হ্যাকারের? তো অনেক সময় স্প্যাম ইমেল অ্যাসাইন করার জন্য বিভিন্ন ওয়েবসাইটগুলোকে র্যান্ডম ভাবে হ্যাক করা হয়। তারপর সাইট থেকে একসাথে হাজারো বা লাখো মেল সেন্ড করা হয়। অনেক সময় তো সাইট মালিক কিছু বুঝতেই পারে না যে এতগুলো মেল কোত্থেকে আসতেছে, বাট এদিকে হ্যাকার কিন্তু তার করে কাজ করে ফেলতেছে। তো যেহেতু আপনার সাইট সার্ভার একটি কম্পিউটার, তো সেই কম্পিউটার যে পাওয়ারটা সেই পাওয়ারটা কাজে লাগিয়ে ইচ্ছা করে এই হ্যাকাররা ফ্রিতে লাখো লাখো মেল বিভিন্ন অ্যাড্রেসে পাঠাতে থাকে। তো এতে করে হয় কি যে সেই মেলগুলোকে ট্রেস করা সম্ভব হয় না, এবং সেই মেলগুলো কিন্তু হ্যাকাররা কম্পিউটার থেকে না বরং আপনার সেই ওয়েব সার্ভার থেকে সেন্ড করতেছে। তো তো এই সেন্ড করার মাধ্যমে কিন্তু হয় কি যে একটা ওয়েব সার্ভার কোম্পানির যে আপনার হ্যাকাররা সেখান থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করে। তো এখন সেটা কিভাবে করে? সেটা করার ক্ষেত্রে মূলত আপনার যখন হয় কি যে আপনার এতগুলো মেল আপনার সেন্ড করার পর হয় কি যে আইপি অ্যাড্রেসটা ব্ল্যাকলিস্টেড হয়ে যায়, যে সেটাকে ঠিক করার জন্য কিন্তু টাকার প্রয়োজন হয়। তো বুঝতেই পারছেন টাকা লাগবে, যেহেতু ওটা ঠিক করা লাগবে। হ্যাকাররা তো সেখানে একটা কাজ পেয়ে যাচ্ছে অলরেডি। সো স্প্যামিং এর মাধ্যমে মূলত এই হ্যাকিং গুলো হয়ে থাকে, এবং স্প্যামিং সেই হ্যাকাররাই করে থাকে। তো এখন আসি
কিভাবে ম্যালওয়্যার ছড়ানোর মাধ্যমে হ্যাকাররা সেই হ্যাকিং কাজগুলো করে থাকে বা আপনার ওয়েবসাইট হ্যাক করে থাকে। তো এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। তো হ্যাকাররা মূলত ওয়েবসাইট হ্যাক করে যেখানে ম্যালিশিয়াস কোড বা ম্যালিশিয়াস সফটওয়্যার ইনজেক্ট করে দেয়, সে তার মাধ্যমে ওই সাইটে যখন কোনো ভিজিটর ভিজিট করে থাকে এবং তার পিসিতে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে সেই ম্যালওয়্যারটি ভিজিটরের কম্পিউটারে প্রবেশ করে ফেলে। অর্থাৎ যদি আপনি কোনো ওয়েবসাইটে আপনি সার্ফিং করেন এবং সেক্ষেত্রে যদি আপনার সেই ডিভাইস থেকে আপনি কোনো একটা লিঙ্কে ক্লিক করেন এবং যদি আপনার ডিভাইসের যে অ্যান্টিভাইরাসের যে শক্তি বা আপনার যে ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য যে আপনার ডিভাইসের যে শক্তি বা যে পাওয়ার, সেটা যদি কম থাকে বা প্রোটেক্ট করার মতো যদি ক্ষমতা না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ডিভাইসটি আপনার ম্যালওয়্যার বা ম্যালিশিয়াস হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে হয় কি যে আপনার ওই ম্যালওয়্যারগুলো আপনার সেই হ্যাকারকে 1000 টাকা ইনকাম করার সুযোগ দেয়। যেমন ধরুন, হ্যাকার আপনার সেই আক্রান্ত পিসিকে বটনেট হিসেবে ব্যবহার করতে পারবে। ওকে, তো ওই কম্পিউটার থেকে সকল তথ্যগুলোকে সে চুরি করতেই পারবে এবং সে চুরি করার পর কম্পিউটারের সকল ফাইলগুলোকে সে এনক্রিপ্টেড করিয়ে দিতে পারবে এবং ফাইলগুলো ফেরত পাওয়ার জন্য আপনার টাকা দাবি করতে পারে, যেগুলোকে মূলত র্যানসমওয়্যার অ্যাটাক বলা হয়ে থাকে। তো এখন বুঝতেই পারছেন যে কিভাবে হ্যাকাররা কেন হ্যাকিং করে থাকে এবং সেই ওয়েবসাইটগুলো হ্যাকিং এর মাধ্যমে কিভাবে আপনি এবং আপনার গ্রাহকদেরকে তারা বিভ্রান্ত করতে পারে এবং এই সমস্যাগুলো তারা ফেলতে পারে। তো মূলত হ্যাকিং এর বিভিন্ন ধরনের কাজ থাকে, যেটা হচ্ছে আমরা যদি ভালোভাবে কাজ করে থাকি তো সেক্ষেত্রে ভালো আমরা কাজে লাগাতে পারবো, আর যদি খারাপ কাজে লাগিয়ে থাকে তাহলে খারাপ কাজে লাগাতে পারবো। কিন্তু আমাদের কাজটা হচ্ছে কি, আমরা শিখছি হচ্ছে ইথিক্যাল হ্যাকিং। তো আমরা চেষ্টা করবো যেন আমাদের মাধ্যমে মানুষের খারাপ না হয়, যারা অ্যাকচুয়ালি ভালো চায় তাদেরকে আমরা খুব সহজে তাদেরকে সুবিধা দিতে পারি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও টপিক এবং আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো হচ্ছে এরকম কিছু ফ্রি টুলস নিয়ে, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোনো একটা ওয়েবসাইট সেটার ভালনারেবিলিটি কিরকম, তারপর সেটা হচ্ছে আপনার কতটা সিকিউর এবং সেটার সিকিউরিটি স্ট্যাটাস কিরকম, অর্থাৎ সেটাকে হ্যাক করা কতটা ইজি বা কতটা পসিবল, সেটা আপনি সেই টুলসগুলোর মাধ্যমে বুঝতে পারবেন। তো আপনারা জানেন যে আমাদের চ্যানেলটিতে কিন্তু ইথিক্যাল হ্যাকিং, যে পাইথনের মাধ্যমে ইথিক্যাল হ্যাকিং শেখার কোর্সটা চলতেছে, ওটা হচ্ছে ইংরেজি চলতেছে, বাট ইংরেজিতে হলেও কিন্তু সেটা আপনাকে শিখতে হবে। কারণ হচ্ছে যে আমরা সেখানে দেখাবো যে কিভাবে আপনি নিজস্বভাবে আপনি ম্যালওয়্যার তৈরি করতে পারবেন এবং কিভাবে আপনি নিজেকে অ্যানোনিমাস হিসেবে রাখতে পারবেন, যে কোনো মানুষের থেকে আপনি দূরে রাখতে পারবেন এবং মানুষ আপনি খুঁজে পাবেন না কিভাবে, সেই ব্যাপারগুলো কিন্তু আপনি চাইলে একজন হ্যাকার হিসেবে সেগুলো শিখতে পারবেন। তো অবশ্যই সেই কোর্সগুলো করে নেবেন এবং আমাদের যে আদার্স কোর্সগুলো আছে সেগুলো করে নেবেন এবং যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।